হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আমি আমার এই কেমিস্ট্রি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তো আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12-এর হ্যালো অ্যালকেন। এই হ্যালো অ্যালকেনের একটা ফ্লো চার্ট আছে এবং সেই ফ্লো চার্টটা নিয়ে আমি তোমাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব। অলরেডি তোমাদের কাছে হয়তো নোটটা পৌঁছে গেছে। সো এই পিডিএফটাকে নিয়ে আমার ডিটেলস ডিসকাশন এখানে কীভাবে কী হয় না হয়, তো তোমাদের সঙ্গে হয়তো নিয়ম রিয়াকশনগুলো নিয়ে আগে আলোচনা হয়েছে। আমি তবুও ধরে নিচ্ছি যে কোনো আলোচনা হয়নি এবং তার বেসিসেই কিন্তু আমি ফ্রেশভাবে এটাকে স্টার্ট করতে চলেছি। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আমরা আমার স্টাডিটাকে এখানে শুরু করি। তো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে এটা তোমাদেরকে অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, তো এটা তোমাদের কাছে কিন্তু প্রত্যেকের কাছে হোপফুলি কিন্তু পৌঁছে গেছে। হ্যাঁ, তো এখানে আমাদের বিক্রিয়াটাকে অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে কি দিয়ে সেটা একবার দেখে নিই। তো আমাদের এখানে নেম রিয়েকশন দিয়ে প্রক্রিয়াটা কিন্তু স্টার্ট হয়েছে। তো সেই নেম রিয়েকশনের ডিটেলটা নিয়ে কিন্তু এখন আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। তো এখানে প্রথমে দেখো, ফার্স্ট যে রিয়াকশনটা আছে সেটা হচ্ছে ফিল্কেনস্টেইন বিক্রিয়া। হ্যাঁ, তো ওই বিক্রিয়াটাকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা আগে আমার যত মনে পড়ছে হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের সঙ্গে বলছি আর কি। তো ফিল্কেনস্টেইন বিক্রিয়াতে কি হয়, একটা হ্যালো অ্যালকেন থাকে আরবিআর, তার সঙ্গে সোডিয়াম আয়োডাইড দিয়ে ট্রিটমেন্ট করলে এখানে কি হয়, এনএবিআরটা কিন্তু এখান থেকে বেরিয়ে যায়। এই এনএবিআর যখন এখান থেকে বেরিয়ে যায় তখন সেখানে কিন্তু শুধুমাত্র পড়ে থাকে আরআই। ঠিক আছে, এনএবিআর বেরিয়ে যাওয়ার পরে এখানে শুধুমাত্র পড়ে থাকছে কিন্তু আরআই। ওকে, তো এটা হচ্ছে ফিল্কেনস্টেইন বিক্রিয়া। এই বিক্রিয়াতে একটা বৈশিষ্ট্য হলো যে আয়োডাইড সিস্টেমটা ব্রোমাইড বা ক্লোরাইড সিস্টেমকে কিন্তু অপসারিত করতে পারে, অর্থাৎ প্রতিস্থাপন করতে পারে। ঠিক আছে, তো এরপর আছে সোয়ার্টজ বিক্রিয়া, যেখানে কি হয়েছে, সিএলটাকে কিন্তু ফ্লুরিন দিয়ে রিপ্লেস করা হয়েছে, অর্থাৎ সিএল সিস্টেমটাকে ফ্লুরিন দিয়ে কিন্তু সিএল মাইনাসকে রিপ্লেস করা হয়েছে বাই এফ মাইনাস। সিএল মাইনাসকে ইজ রিপ্লেসড বাই এফ মাইনাস। ঠিক আছে, তারপর আছে হান্সডিকার বিক্রিয়া। হান্সডিকার বিক্রিয়া নিয়ে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। এখানে আগে আমরা দেখিনি যে এখানে বিক্রিয়াতে কি কি বিক্রিয়া করে। বিক্রিয়া করে এখানে দেখো কে, একটা সিলভার ঘটিত লবণ, একটা কার্বক্সিলিক অ্যাসিডে সিলভার ঘটিত লবণ। তো কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণটা যদি আমরা নেই, বেসিক্যালি একটা কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংখ্যা থেকে ধরে নিচ্ছি, একটা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে একটা কার্বক্সিলিক অ্যাসিড যে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এটাকে যখন আমরা সিলভার অক্সাইডের সঙ্গে রিয়াকশন করাবো বা সিলভার হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করাবো, সেটা কি করবে, সেটা কিন্তু এটার সঙ্গে কি করছে দেখো, এখানে এজি প্লাস উৎপন্ন হচ্ছে, ওএইচ মাইনাস উৎপন্ন হচ্ছে, আর এখানে এইচ প্লাস ও হচ্ছে মাইনাস। তো স্বাভাবিকভাবে কি হচ্ছে, প্লাসের সঙ্গে মাইনাস মানে কি এইচ টু ও এখান থেকে বেরিয়ে যাবে, তার মানে এইচ থাকছে না, এখান থেকে হচ্ছে ওএইচ থাকছে না, এটা বেরিয়ে যাচ্ছে মানে সিস্টেম থেকে আউট হচ্ছে না, সিস্টেমের মধ্যে থাকছে, কিন্তু কি হচ্ছে সেটা অন্য কোনো একটা জায়গায় হয়তো মানে আলাদা করে আছে আর কি। তো আমরা যেহেতু অর্গানিক নিয়ে ডিসকাশন করছি সেখানে অর্গানিক পোর্শনটা নিয়ে ভাববো। তো এখানে কি হলো দেখো, এখান থেকে কিন্তু উৎপন্ন হলো ও এজি। ঠিক আছে, এটা হচ্ছে উৎপন্ন হয়েছে, অর্থাৎ এটা কিন্তু সিলভার ঘটিত লবণ ফর ফ্যাটি অ্যাসিড। সিলভার ঘটিত লবণ হচ্ছে সিলভার সল্ট অফ এ অ্যাসিড। তো আমাদের হান্সডিকের বিক্রিয়াতে কিন্তু এই সিলভার সল্ট নিয়ে কিন্তু ডিসকাশনটা হবে, মানে এই সিলভার সল্টটাই কিন্তু এখানে রিয়াকশনটা করবে। তো বেসিক্যালি কি হয়েছে দেখে নাও, যে এখানটা কি হয়েছে, এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিডের সিলভার ঘটিত লবণ নেব। হ্যাঁ, তো এটা দেখো যেখানে কিন্তু তাই বলা হয়েছে যে ফ্যাটি অ্যাসিডের সিলভার ঘটিত লবণ নিতে হয়েছে, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণ, এই কথাটা কিন্তু বলা আছে। তো সিলভার ঘটিত যদি লবণ নিই, তাহলে আমি এই ফ্যাটি অ্যাসিডের সিলভার ঘটিত লবণ নিয়েছি ধরো ওএজি। এবার এটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যে ব্রোমিন। ওকে, মাধ্যম হিসেবে মাথায় রাখবা এখানে কিন্তু কোনো খাটারের প্রয়োজন নেই, এখানে একটা নিষ্ক্রিয় মাধ্যম CCl4 এর প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি সিলভারের একটা হ্যালোজেনের প্রতি আলাদা রকম টান আছে, তাহলে এখানে আছে এজি, আর অন্যদিকে রিয়েজেন্ট হিসেবে আছে বিআর। তাহলে এজির সঙ্গে বিআর যুক্ত হয়ে এজি বের উৎপন্ন করবে, কমন কথা, পড়ে আছে কিন্তু একটা বিআর এখান থেকে। তাহলে এখানটা দুটো বিআরের মধ্যে একটা বিআর কিন্তু বেরিয়ে গেল, একটা বিআর পড়ে আছে, এদিকে এজি বেরিয়ে গেল। ঠিক আছে, এবং তার সঙ্গে দেখো যেহেতু নিষ্ক্রিয়, এখান থেকে একটা নিষ্ক্রিয় গ্যাস, মানে সেটা যে কার্বন ডাইঅক্সাইড হিসেবে আমি থাকতে পারি, সেটা কি CO2 কিন্তু বেরিয়ে যেতে পারে, অর্থাৎ কি হচ্ছে এখান থেকে কিন্তু একটা CO2 উৎপন্ন হওয়ার চান্স আছে। তো এখান থেকে তাহলে আলটিমেটলি পড়ে থাকছে কি একটা আর্ক, তার সঙ্গে বিআর, অর্থাৎ কি হলো দেখো, এখানে কিন্তু কার্বন সংখ্যা একটা কমে গেল। ঠিক আছে, তার মানে যে ফ্যাটি অ্যাসিডটা নিয়েছি তার থেকে একটা কার্বন সংখ্যা কম বিশিষ্ট একটা হাইড্রো হ্যালো হাইড্রো কার্বন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ফর এক্সাম্পল হিসাবে তুমি যদি চাও, তো ধরে নাও আমরা এই CH3COO এজিনের বিক্রিয়াটা স্টার্ট করেছি। তো এখানে কি করলাম, আমি দিয়ে দিলাম যে ব্রোমিন, হ্যাঁ, CCl4। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, বিক্রিয়াটা হান্সডিকার বিক্রিয়ার সঙ্গে সব ম্যাচ করে গেছে, সিলভার ঘটিত লবণ, ব্রোমিন আছে, নিষ্ক্রিয় মাধ্যম আছে। হ্যাঁ, তো যেহেতু বিক্রিয়াটা কি হয়েছে যে হান্সডিকার বিক্রিয়ার সঙ্গে ম্যাচ করে গেছে, তাহলে এখান থেকে এজিটা আউট হয়ে যাবে অ্যাজ এ এজিবিআর, CO2টা বেরিয়ে যাবে, পড়ে থাকবে কি CH3, এবং যেহেতু হ্যালোজেনটা হচ্ছে বিআর, সেই জন্য হচ্ছে বিআর। ঠিক আছে, এখানে দেখো এখানে কার্বন ছিল দুটো, 1 2, কিন্তু এখানে যেটা উৎপন্ন হয়েছে সেখানে কিন্তু কার্বন সংখ্যা কিন্তু একটা হ্রাস পেয়ে গেল।
হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমাদের হানজিকার বিক্রিয়াটাকে ইউজ করা হয় ব্রোমিনেশনের জন্য। হ্যাঁ, ব্রোমিনেশন নিয়ে সমস্যা হয় না, ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনেশন করবো, কিন্তু আয়োডিনেশনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে। আয়োডিনেশন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়েছে, আয়োডিনেশন প্রক্রিয়াটা যদি আমাদের করতে হয় তাহলে আমরা কি করব, আমরা কিন্তু বেসিক্যালি অ্যাজ ইউজুয়াল রিয়াকশনটা করাবো। ধরো আর সি ডাবল বন্ড ও ওএজি নিয়েছি, আয়োডিনেশন বিক্রিয়াটা করাবো। আয়োডিনেশন করাতে গেলে আয়োডিন CCl4 দিতে হবে, আমরা অ্যাজ ইউজুয়াল দিলাম, দেওয়ার পরে কিন্তু উৎপন্ন হচ্ছে কিন্তু লক্ষ্য করবে আরসিএল। ঠিক আছে, আরসিএল, এই সরি 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 আরসি, আমি আয়োডিন নিয়েছি, সিএল হবে না এখানে, আয়োডিন যেহেতু নেওয়া হচ্ছে তাহলে এখানটা হবে হচ্ছে I2, মানে আয়োডিন। ঠিক আছে, এইবার যখন সি এর সঙ্গে আই যুক্ত থাকবে, আইটা এত অনেকটা বড় সাইজের হওয়ার জন্য কি হয়, আইটার সঙ্গে যে কারণে বন্ডিংটা আছে সেই বন্ডিং স্ট্রেংথ কিন্তু অনেকটাই কম থাকে। অর্থাৎ এখানে আই মাইনাস অ্যাজ এ লিভিং গ্রুপ হিসেবে কিন্তু খুবই ভালো। ঠিক আছে, অ্যাজ এ লিভিং গ্রুপ হিসেবে আই মাইনাস ভালো, এন্টারিং গ্রুপ হিসেবে আই মাইনাস ভালো, এবং লিভিং গ্রুপ হিসেবে আই মাইনাস ভালো। তার মানে কি, যদি এখানে আই মাইনাস বেরিয়ে যায় তাহলে আর প্লাস উৎপন্ন হবে, এবং এই আর প্লাসটা খুঁজে বেরোবে কোথায় মাইনাস আছে। তো ইন জেনারেলি কি হচ্ছে, আমি এটারই আরেকটা সেকেন্ড অণু নেব, আর সি ও ও এই যে এটা তো অনেকগুলো অ্যাভেলেবেল আছে, তো এটা কি হচ্ছে দেখো, আর প্লাস এবং আই মাইনাসের সঙ্গে যখন রিয়াকশনটা করছে তো কি করবে, এজি আই এখান থেকে আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এজি যদি আউট হয়ে যায় তাহলে কি হবে, এজি জায়গায় আর প্লাস এসে প্রবেশ করবে, এবং আমি কিন্তু এটার পরিবর্তে আমরা কিন্তু পাবো হলো আর সি ডাবল বন্ড ও ও আর। এক্ষেত্রে মাথায় রাখবে এটা কিন্তু একটা এস্টার উৎপন্ন হবে। ঠিক আছে, তো আমাদের আয়োডিনেশন বিক্রিয়া করতে গিয়ে কিন্তু এই সমস্যাটা কিন্তু আমাদের অ্যারাইজ করবে। এবং এক্ষেত্রে এতটুকু আমি বলে রাখি তোমাদের যে কি, আয়োডিনেশন বিক্রিয়াতেই কিন্তু এই ঘটনাটা হয়, এবং আয়োডিন অ্যাজ এ লিভিং গ্রুপ হওয়ার জন্য কিন্তু এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, তো এই গেল আমার হচ্ছে হান্সডিকার বিক্রিয়া। হ্যাঁ, তো হান্সডিকার বিক্রিয়ার পর এরপরে যেটা আছে আমাদের এখানে, এটা এই হান্সডিকার বিক্রিয়াটাকে কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। এরপর আসলে হফম্যান অ্যামিনোলিসিস বিক্রিয়া। হফম্যান অ্যামিনোলিসিস বিক্রিয়া কি হয়, হফম্যান অ্যামিনোলিসিস বিক্রিয়ার ক্ষেত্রে হফম্যান অ্যামিনোলিসিস বিক্রিয়ার ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যে একটা আরসিএল আছে, ওকে, এবার এর সঙ্গে আমি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাবো, তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, আবার এখানে কিন্তু প্লাস মাইনাস খুঁজতে হবে। এবার নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের প্লাস মাইনাস কোথা থেকে আসবে এটা একবার দেখবো, এটা একটু বুদ্ধি খাটাতে হবে কিন্তু। হ্যাঁ, এখানে নাইট্রোজেন তৈরি না তো দেবে, সেই জন্য একটা হাইড্রোজেন কিন্তু এদিক থেকে শিফটিং করতেই পারে, এবং সেক্ষেত্রে নাইট্রোজেনের উপর মাইনাস, হাইড্রোজেনের উপর কিন্তু প্লাস ভাবতে পারি। অর্থাৎ এখান থেকে যেটা উৎপন্ন হতে পারে সম্ভাব্য, নট এক্স্যাক্টলি, আবারও বলছি এক্স্যাক্টলি নয়, প্লাস NH2 মাইনাস। সো এখানে কি হবে, এইচ এর সঙ্গে এটার সঙ্গে এইচ জুড়বে, এটার সঙ্গে আর জুড়বে, অর্থাৎ কি হচ্ছে, একটা এইচ এর জায়গায় একটা কিন্তু আর গ্রুপ প্রবেশ করলো। তাহলে এরকম ভাবে আরো দুখানা এইচ আছে, সেখানেও কিন্তু আরো দুখানা মানে আর ঢুকতে পারে, আলটিমেটলি পাবো এটা। ঠিক আছে, এইরকম অবস্থাতে এই নাইট্রোজেনের উপরে কিন্তু অলওয়েজ লোন পেয়ার থাকেই। হ্যাঁ, তো নাইট্রোজেনের উপর লোন পেয়ার থেকে আমি ও অ্যাটাক করতে পারে, তো সে কি করছে দেখো যে এখানে আরসিএল আছে, ও কিন্তু এই আর এ গিয়ে অ্যাটাক করে সিএল কে মাইনাস হিসেবে কিন্তু বের করে দিতেই পারে, যার ফলস্বরূপ উৎপন্ন হতে পারে R3N। আর কিন্তু যেহেতু নাইট্রোজেন লোন পেয়ার নেই, দিয়ে দিয়েছে, সেজন্য এটা কিন্তু প্লাস হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এই লবণটা উৎপন্ন হবে, এবং এর সঙ্গে কিন্তু সিএল মাইনাসটা কিন্তু বেরিয়ে যাবে না, কিন্তু এখানেই পড়ে থাকবে। ঠিক আছে, এই লবণটা কিন্তু উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে হফম্যান অ্যামিনোলিসিস বিক্রিয়া। হ্যাঁ, যেখানটা এই লবণটা অ্যামোনিয়াম লবণ উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়াম লবণ উৎপন্ন হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে যেটা আছে দেখো, এরপরে কিন্তু হফম্যান অ্যামিনোলিসিসের পরে যেটা আছে আমাদের সেটা কি, সেটা হচ্ছে উর্জ বা ভাঁজ বিক্রিয়া। এই উর্জ বা ভাঁজ বিক্রিয়া নিয়ে তোমাদের সঙ্গে অনেকবার ক্লাস 11 ডিসকাশন হয়েছে। আমি তাও ধরে নিচ্ছি যে তোমাদের মধ্যে আমাদের মধ্যে অনেকে জানি না উর্জ বা ভাঁজ বিক্রিয়াটিকে। এখানে কি হয়েছে দেখো, আর এক্স এর সঙ্গে আর এক্স নেওয়া হয়েছে, তার সঙ্গে সোডিয়াম। এবার সোডিয়ামের তো এক্স এর প্রতি একটা টান আছে, মানে আমরা NaCl, NaBr, NaI এগুলো তো সবকিছু পাই, তাহলে NaX যদি বেরিয়ে যায় তাহলে পড়ে থাকবে কি, আর প্লাস হিসেবে আছে। এইবার এই আর এর ক্ষেত্রে কি হবে, ও আর কার সঙ্গে জুড়বে, জোড়ার মধ্যে তো কেউ নেই। সো ও কি করছে, আমরা এখানটা একটা ট্রিক্স খাটাবো। কি ট্রিক্স সেটা, যেহেতু একটা আর ও বন্ধন করার জন্য রেডি হয়ে আছে, তৎপর হয়ে আছে, সে আরেকটা আর এর সঙ্গে কিন্তু বন্ধন করে যাবে। এটা জাস্ট একটা ট্রিক্স, নট এক্স্যাক্টলি, ওকে, এটা একটা ট্রিক্স। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের বিক্রিয়াটা তো এইভাবে হয় না, এখানে অ্যাকচুয়ালি কি হয়, আর এক্স এর সঙ্গে যখন এন এ রিয়াকশন করে, তো এখান থেকে আগে এন এক্স হিসেবে বেরোয়, কিন্তু কি হচ্ছে, আর কিন্তু এখানে মাইনাস হিসেবে থাকে। ওকে, আর কিন্তু এখানে মাইনাস হিসেবে থাকে। ঠিক আছে, এটা কিভাবে থাকে না থাকে আমি ডিটেলসে যাচ্ছি না, কিন্তু একটা ইলেকট্রন আসে, ইলেকট্রনটা আসলে এসে এখানে ধাক্কা মারে, একে বের করে, তাহলে কি হলো, ইলেকট্রন ঘনত্ব এখানে বাড়ে, যার জন্য এটা আর মাইনাস হিসেবে থাকে। এবং এরপরে যখন
ও আরেকটা RX কে পায়, তখন কি করে এখান থেকে এখানে একটা SN2 ব্যাক সাইড অ্যাটাক ঘটায়, ঠিক আছে, এবং যার ফলস্বরূপ এই X মাইনাস বেরিয়ে যায় এবং এখানে কি হয় আর আর পরস্পর কিন্তু যুক্ত হয়ে যায়, ঠিক আছে। তো এই ঘটনাটা কিন্তু এখানে ঘটে, ওকে, এই ঘটনা কিন্তু এখানে ঘটছে। তো যেহেতু এটা ঘটছে এখানটায়, তাহলে সেই জন্য আমরা পাচ্ছি কিন্তু একটা প্রতিসম অ্যালকেন কিন্তু এখানে গঠিত হচ্ছে। অর্থাৎ দেখো এখানে একটা আর নিয়ে স্টার্ট করেছিলাম কিন্তু ডাবল আর হয়ে গেছে। একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা যদি দিতে চাই তাহলে বলতে পারো এরকম যে CH3Cl আছে ধরো, এটার সঙ্গে Na ইন ইথার মাধ্যম, যদি রিয়াকশনটা হয় তাহলে কিন্তু উৎপন্ন হবে CH3-CH3, অর্থাৎ CH3 কিন্তু দ্বিগুণ হয়ে গেল, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে মাথায় রাখবো যে প্রতিসম অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে আমাদের এই বিক্রিয়াটাকে কিন্তু ভালোভাবে ব্যবহার করা যেতে পারে প্রতিসম অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে মাথায় রাখবা এই যে অ্যালকেনে যে কার্বন দুটো যুক্ত হচ্ছে তার স্টেরিক হিন্ড্রেন্স যত কম হবে, মানে ওর মধ্যে ক্রাউডনেস যত কম হবে, তত কিন্তু বিক্রিয়াটা খুব ভালো দেবে। কারণ কি, এই যে সেকেন্ড স্টেপে বলেছিলাম SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কি ক্রাউডনেসটা একটা বড় ফ্যাক্টর, সেই জন্য উর্জ বিক্রিয়ার ক্ষেত্রে ক্রাউডনেস একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, কিন্তু অপ্রতিসম অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে যেখানে বিজোড় সংখ্যক কার্বন আছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই বিক্রিয়াটাকে ব্যবহার করতে পারি না, কারণ সেক্ষেত্রে ব্যবহার করতে গেলে কিছু ঝামেলা আসে, কিছু অ্যালকেন এর মিশ্রণ উৎপাদন হওয়ার চান্সেস চলে আসে তখন, ঠিক আছে। তো এরপর আসা হচ্ছে স্যান্ডম্যার বিক্রিয়া। স্যান্ডম্যার বিক্রিয়াটা একদমই ইজি, বাট একটু মনে রাখতে হবে। স্যান্ডম্যার বিক্রিয়াটা অ্যাকচুয়ালি স্টার্ট হয় কোথা থেকে সেটা একবার দেখে নিই। যে কোনো একটা ধরো বেঞ্জিনিং এর মধ্যে অ্যামিন গ্রুপ আছে, মানে NH2 গ্রুপ আছে, এটা দিয়ে বিক্রিয়াটা স্টার্ট হয়। হ্যাঁ, বিক্রিয়াটা বলতে এখন স্যান্ডম্যারে ঢুকিনি, মানে জাস্ট ওকে আগে রেডি করতে হবে। এখানে দিয়ে দিতে হবে NaNO2/HCl, এখান থেকে উৎপন্ন হবে N2+Cl-, ওকে, N2+Cl-, এটাকে বলা হয় ডায়াজোনিয়াম লবণ। কার? বেঞ্জিনের ডায়াজোনিয়াম লবণ। অ্যানিলিন থেকে আসছে বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ, ঠিক আছে, বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট উৎপন্ন হচ্ছে এক্ষেত্রে। এইবার এই বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্টটাই কিন্তু বিক্রিয়াটা ঘটাবে। স্যান্ডম্যার বিক্রিয়াতে তোমরা দেখো ভালো করে, স্যান্ডম্যার বিক্রিয়াতে কি হয়েছে, স্যান্ডম্যার বিক্রিয়াতে কিন্তু এই যে বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্টটা কিন্তু বিক্রিয়াটা ঘটাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু বিক্রিয়াটা ঘটাচ্ছে, ওকে। তাহলে এইবার এই যদি বিক্রিয়াটা ঘটাতে যায় তাহলে সেক্ষেত্রে কি দিতে হচ্ছে, CuX এবং HX কিন্তু এবার দেবো আমরা, CuX এবং হচ্ছে HX আমরা দেবো, ঠিক আছে। তাহলে যদি তাই দিই আমরা CuX-HX দিলে পরে এখানে কি হবে, একদম সরাসরি মাথায় রাখবো টোটাল ডায়াজোনিয়াম যে গ্রুপটা আছে সেই গ্রুপটা 100% রিপ্লেস হবে উইথ X। এখানে যদি CuCN HCN দিতাম তাহলে কিন্তু টোটাল ডায়াজোনিয়াম লবণটা CN দ্বারা রিপ্লেস হতো। CuBr HBr যদি দেওয়া যায় তাহলে টোটাল ডায়াজোনিয়ামটা Br দ্বারা রিপ্লেসড হবে। তো এই বিক্রিয়াটার নাম হচ্ছে স্যান্ডম্যায়ার বিক্রিয়া। পুরো ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, মাথায় রাখতে হবে। এটা কিন্তু স্টার্ট হচ্ছে ফ্রম অ্যানিলিন, মানে NH2 গ্রুপ থেকে। এটা কিন্তু মানে রিপ্লেস হতে হতে আলটিমেটলি এখানটা এসে CuX, যেখানে X হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন হতে পারে। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, এই Xটা কিন্তু ঢুকে যাচ্ছে, ওকে। আচ্ছা, তো এবার স্যান্ডম্যারের বিক্রিয়ার পরে আছে গ্যাট্রোম্যান বিক্রিয়া। এই বিক্রিয়ার মধ্যেও সেই একই জিনিসই আছে, কিন্তু এক্ষেত্রে মাথায় রাখবা যে ক্লোরিন ব্রোমিনের ডিসকাশন হয় এবং কপারকে, মানে কপারটা কিন্তু আমাদের এখানে গুঁড়ো হিসেবে নিতে হয়। একই রকমের জিনিসই এখানে কি হয়েছিল, আগে CuX ছিল, HX ছিল, কিন্তু এবার কি করেছে, আমরা HX নিয়েছি কিন্তু Cu-টাকে গুঁড়ো হিসেবে নিয়েছি, ব্যাস, বাকি সবকিছু কিন্তু একই রকম, ঠিক আছে। এটা হচ্ছে গ্যাট্রোম্যান বিক্রিয়া। আর উলম্যান বিক্রিয়ার ক্ষেত্রে এই উলম্যান বিক্রিয়াটা একটু আগে তোমাদের সঙ্গে হালকা হলেও ডিসকাশন হয়ে গেছে, যে এখানে কি আছে, বিক্রিয়াটা স্টার্ট হয়েছে বেঞ্জিনের মধ্যে একটা আয়োডিনেশন, ঠিক আছে। এবার ধাতু দিয়েছি কপার ধাতু দেওয়া মানে কি হচ্ছে, কপার ধাতু দেওয়া মানে এখান থেকে আয়োডিনটা বেরিয়ে চলে গেল, তাহলে শুধু পড়ে আছে বেঞ্জিন। এবার এটার যোজ্যতা ফিল আপ হয়নি, তাহলে এরকম অবস্থাতে সে যোজ্যতা ফিল আপ করার জন্য কি করবে, সে আরেকটা কিন্তু এরকমই আরেকজন যোজ্যতা ফিল আপ করার যে বেঞ্জিনিং আছে তার সঙ্গে জুড়ে যাবে। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার নাম হচ্ছে উলম্যান বিক্রিয়া, ঠিক আছে। এই উলম্যান বিক্রিয়াতে হচ্ছে রিএজেন্ট হিসেবে কপার ইউজ হয়। তো এই গেল আমার এই চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড কিছু কয়েকটা নেম রিয়াকশন। ইনফ্যাক্ট সমস্ত নেম রিয়াকশনগুলো কিন্তু এখানে ডিসকাশন হয়নি এখনো। তো ফ্লো চার্টের মধ্যে বাকি অংশগুলোতে কিন্তু এই যে নিচের দিকে যে অংশগুলো আছে সেই নিচের দিকের অংশগুলোতে কিন্তু আমাদের মানে নিচের দিকের অংশগুলোতে কিন্তু আমাদের ইয়েগুলো আছে, মানে ফ্লো চার্টের ভিতরে কিন্তু সেই অংশগুলো আছে, ঠিক আছে। তো চলো আমাদের ফ্লো চার্ট স্টার্ট করি। আমাদের প্রথম বিক্রিয়া আছে ফ্লো চার্টে ROH এর সঙ্গে HX এর বিক্রিয়া। ROH এর সঙ্গে HX এর বিক্রিয়া কি উৎপন্ন হবে, একটা প্রেডিকশন করব। প্রেডিকশন করার জন্য আমাদের কি বেরিয়ে যেতে পারে এর মধ্যে থেকে,
OH, এই দুটো জিনিস কিন্তু বেরিয়ে যেতে পারে, অর্থাৎ জল বেরিয়ে যেতে পারে, মানে H2O, যেহেতু H+ আছে তাহলে OH মাসতে বেরোবে, স্বাভাবিক কথা। তো এখানে উৎপন্ন হবে RX, এটা কিন্তু SN টাইপের বিক্রিয়া। এটা 1 হবে যখন সরি, এটা কিন্তু সবসময় 1ই হবে, SN1 বিক্রিয়া হবে, কারণ OH আছে সেই জন্য। OH থাকা মানে হচ্ছে ওখান থেকে OH2 বেরিয়ে যাওয়া এবং R+ উৎপন্ন হওয়া, ঠিক আছে, এটা মাথায় রাখবে। যেহেতু কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে সেই জন্য কিন্তু আমাদের বিক্রিয়াটা সবসময় SN1 পাথওয়েকে ফলো করবে। যেহেতু কার্বোক্যাটায়ন বেরিয়ে যাচ্ছে সেই জন্য SN1 পাথওয়েকে কিন্তু এটা ফলো করবে। ওকে, তো যার জন্য এখানে ডিগ্রি হিসেবে দেখো সক্রিয়তার ক্রম সবথেকে বেশি হচ্ছে 3 ডিগ্রি, তার মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল, সেই জন্য 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, অর্থাৎ কি হচ্ছে ডিগ্রিটা ফুললি ডিপেন্ডেন্ট আপন দ্য কার্বোক্যাটায়ন, ঠিক আছে, কার্বোক্যাটায়নের উপর কিন্তু 100% ডিপেন্ড করছে, ঠিক আছে। এইগুলো আমার প্রথম বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে আসো ROH এর সঙ্গে বিক্রিয়া কার, ROH এর সঙ্গে কিন্তু বিক্রিয়া হচ্ছে PCl5, ROH এর সঙ্গে PCl5, আর কিছু না, OH এর জায়গায় PCl5 দাও বা PCl3 দাও, Cl3 আর PCl5 যেটাই দাও না কেন OH এর জায়গায় কিন্তু Cl প্রবেশ করবে, ঠিক আছে। এটাই হয়েছে এখানে PCl5 দেওয়া হয়েছে, ইয়ে হয়েছে। আবার SOCl2 যদি দাও ROH এর জায়গায় SOCl2 দিলে পরে এখান থেকে একটা প্রেডিকশন করি চলো, যে এখান থেকে কি উৎপন্ন হয়। দেখো এখানে কিন্তু H আছে, এখানে Cl আছে, তাহলে কি উৎপন্ন হবে, HCl বেরোবে। আচ্ছা কেটে দিই আমরা HCl কে যদি আমরা কেটে দিই H, এখান থেকে Cl, ঠিক আছে। দুটো Cl এর মধ্যে একটা Cl কিন্তু কাটা গেল, একটু আমি কারেকশন করবো, এখানটায় একটা Cl কাটা যাচ্ছে, যার জন্য আমি এটাকে কিন্তু এইভাবে লিখবো না। দুটোর মধ্যে থেকে একটা Cl কিন্তু এখান থেকে বাদ চলে গেল, এখানে হচ্ছে দুটোর মধ্যে থেকে একটা Cl কিন্তু শিট। আচ্ছা আবার প্রথম থেকে করতে হচ্ছে আমার, হ্যাঁ মুছে গেল সম্পূর্ণটা, জাস্ট মিনিট। এখানে দুটো Cl থেকে একটা Cl কে আমি বাদ দেবো, অর্থাৎ কি হচ্ছে এইখান থেকে 2 কাটা চলে গেছে, মানে HCl টা বেরিয়ে গেল। এবার পড়ে আছে আরেকটা Cl, এবার দেখো এখান থেকে কি হতে পারে, SO2 উৎপন্ন হতে পারে, SO অ্যান্ড দেন আরেকটা O, অর্থাৎ SO2 বেরোতে পারে, যার ফলে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, তাহলে পড়ে আছে RCl একটা প্লাস SO2 একটা প্লাস হচ্ছে HCl একটা, ঠিক আছে। এই বিক্রিয়াটার বৈশিষ্ট্য হচ্ছে যে এই বিক্রিয়াতে না এটা এক্সক্লুসিভভাবে RCl একটা সিস্টেমের মধ্যে পড়ে থাকে, কারণ কি, কারণ হচ্ছে SO2 টা হচ্ছে গ্যাস, HCl টা কিন্তু গ্যাস, দুটোই যদি গ্যাস হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র রিয়াকশন মাধ্যমে পড়ে থাকবে কি RCl সমস্তটাই উড়ে চলে গেছে, যার জন্য এই SOCl2 ইউজ করাটা কিন্তু অনেকটা বেশি সহজ বা অনেকটা বেশি লাভপ্রদ, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমরা সাধারণত এটাকে কিন্তু ইউজ করে থাকি। ওকে, আচ্ছা এবার এরপরের ফ্লোচার্টে চলে যাব। এরপরের ফ্লোচার্টে আছে দেখো হ্যালোজেনেশন বিক্রিয়া। হ্যালোজেনেশন বিক্রিয়া অর্থাৎ এবার কি হয়েছে, একটা একটা করে হাইড্রোজেন, কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত আছে সেই একটা একটা করে হাইড্রোজেন কিন্তু এখানে রিপ্লেসড হবে, ঠিক আছে। একটা একটা করে হাইড্রোজেন কিন্তু এখানে রিপ্লেসড হবে।